শান্ত সমুদ্রের নিচে ধেয়ে আসছে এক প্রলয়ঙ্করী সুনামি। একদিকে রহস্যময় জ্বরের আড়ালে এক ভয়ঙ্কর জৈব ষড়যন্ত্র, আর অন্যদিকে গ্রামের মাটি খুঁড়ে খনিজ সম্পদ লুটে নেওয়ার আন্তর্জাতিক চক্রান্ত। লাজু কি পারবে একই সাথে হাসপাতালের শত শত রোগী আর নিজের অপহৃত সন্তানকে যমের মুখ থেকে ফিরিয়ে আনতে? বনলতার শেষ প্রায়শ্চিত্ত নাকি মায়ার আইনি মরণ কামড়, কার জয় হবে এই অসম যুদ্ধে? ধ্বংসের আগুনের লেলিহান শিখা যখন লাজুর স্বপ্নকে গ্রাস করতে চাইছে, তখন সে কি পারবে এক রণচণ্ডী রূপে অবতীর্ণ হয়ে পুরো গ্রামের ভাগ্য বদলে দিতে? ইতিহাসের পাতায় নাম লেখানো এই মহাকাব্যিক লড়াইয়ের শেষটা মিস করবেন না। যখন লাজু আর সুদেবের জীবনের এই মহাকাব্যিক জয়যাত্রায় শান্তির সুবাতাস বইছিল, ঠিক তখনই এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া গেল, যা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ সময়ের চাকায় চড়ে অতীতে ফেলে আসা সেই পুরনো শত্রুর বংশধর এবার এক নতুন মুখোশ পরে গ্রামে প্রবেশ করল। সুদেব যখন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে বিকেলের আকাশ দেখছিল, তখন লক্ষ্য করল একদল অচেনা মানুষ গ্রামের সীমানায় ড্রোন উড়িয়ে জরিপ চালাচ্ছে। তাদের পরনে দামি স্যুট আর হাতে অত্যাধুনিক সব গ্যাজেট, যা দেখে সুদেবের মনে খটকা লাগল। লাজু তখন ল্যাবরেটরিতে অনুভবের সাথে নতুন এক ভেষজ প্রতিষেধক নিয়ে গবেষণায় ব্যস্ত ছিল। হঠাৎ খবর এলো যে গ্রামের পশ্চিম দিকের সেই পুরনো বটবৃক্ষ, যা কমলা দেবীর স্মৃতি বিজড়িত, সেটি কেটে ফেলার আদেশ এসেছে সরকারের এক বিশেষ পর্যটন প্রকল্পের নামে। আসলে এটি ছিল সেই কর্পোরেট সংস্থার এক নতুন চাল, যারা এবার আইনের ফাঁক ফোকর দিয়ে গ্রামটিকে পর্যটন কেন্দ্র বানানোর নামে কবজা করতে চাইছিল। লাজু খবরটি শোনামাত্রই সেখানে ছুটে গেল এবং দেখল বিশাল করাত নিয়ে শ্রমিকরা গাছটির সামনে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে জমায়েত হয়েছে, কিন্তু পুলিশ বাহিনী তাদের বাধা দিচ্ছে। লাজু শান্তভাবে ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়াল এবং তার হাতে থাকা নথিপত্র দেখাল, যেখানে স্পষ্ট লেখা ছিল এই অঞ্চলটি একটি সংরক্ষিত ভেষজ উদ্যান হিসেবে স্বীকৃত, তাই এখানে কোনো বড় গাছ কাটা আইনত দণ্ডনীয়। কিন্তু সেই দামি স্যুট পরা ব্যক্তিটি মুচকি হেসে জানাল যে তারা এই জমির মালিকানা এক নিলামের মাধ্যমে কিনে নিয়েছে, যা লাজুদের অগোচরেই সম্পন্ন হয়েছে। সুদেব এবার গর্জে উঠেও এবং জানালো যে এই মাটি বিক্রির নয়, বরং এটি মানুষের আবেগের স্থান। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে হঠাৎ এক তরুণীর প্রবেশ ঘটল, যে নিজেকে সেই সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে পরিচয় দিল। কিন্তু তার চোখের চাহনিতে ছিল এক অদ্ভুত চেনা ভাব, যা লাজুকে অস্থির করে তুলল। লাজু পরে জানতে পারল যে এই মেয়েটি আসলে সেই অসাধু ব্যবসায়ীর পালক কন্যা, যে তার বাবার অপমানের প্রতিশোধ নিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে এসেছে এক আইনি মরণ কামড় দিতে। এবার লড়াইটা ছিল কাগজ কলমের এবং অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধির। সেই মেয়েটি, যার নাম মায়া, সে প্রতিটি পদে পদে লাজুকে আইনি নোটিশ পাঠিয়ে ব্যতিব্যস্ত করে তুলল। হাসপাতালের লাইসেন্স নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে অনুভবের গবেষণাগারের ড্রাগ কন্ট্রোল বোর্ডের তল্লাশি চালানো পর্যন্ত সবকিছুই ছিল মায়ার সুপরিকল্পিত চাল। লাজু বুঝতে পারল যে ইটের বদলে পাটকেল ছুড়লে এবার কাজ হবে না, তাকে ধৈর্য ধরতে হবে। সুদেব আর অনুভব যখন রাগে ফুঁসছে, তখন লাজু মায়াকে একদিন নিজের বাড়িতে নিমন্ত্রণ করল। মায়া অবাক হলেও অহংকারের সাথে সেই নিমন্ত্রণ গ্রহণ করল এবং লাজুর সাধারণ ঘরে এসে বসল। লাজু তাকে কোনো দামি খাবার নয়, বরং সেই বনলতার হাতে লাগানো গাছের ফল আর সাধারণ ডাল ভাত খাওয়ালো। খাওয়ার টেবিলে লাজু কোনো ঝগড়া করল না, বরং মায়াকে তার বাবার আসল চেহারা আর বনলতার ত্যাগের কাহিনী শোনাল। লাজু বলল যে প্রতিশোধের আগুন শুধু নিজেকেই পোড়ায়, কিন্তু সৃজনশীলতা সবাইকে আলো দেয়। মায়া প্রথমে এসব পাত্তা দিতে চাইল না, কিন্তু যখন সে দেখল যে পুরো গ্রামের মানুষ লাজুকে দেবী জ্ঞান করে এবং তার একটি কথায় হাজার হাজার মানুষ প্রাণ দিতে প্রস্তুত, তখন তার মনে কোথাও এক বিশাল সংশয় তৈরি হল। এরই মাঝে মায়ার সংস্থার আসল মালিকরা গ্রামে বিষাক্ত বর্জ্য ফেলার জন্য গোপনে ট্রাক পাঠাতে শুরু করল। মায়া জানত না যে তার আড়ালে তার নিজের লোকেরাই গ্রাম ধ্বংসের নীল নকশা তৈরি করেছে।
একদিন রাতে লাজু খবর পেল যে নদীর উজানে সেই বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে, যা সরাসরি পানীয় ধলের সাথে মিশে যাবে। লাজু আর সুদেব মুহূর্তের মধ্যে গ্রামবাসীদের নিয়ে সেখানে হানা দিল এবং হাতে নাতে সেই ট্রাকগুলোকে আটক করল। মায়া যখন সেখানে পৌঁছল, সে দেখল যে তার নিজের প্রতিষ্ঠানের লোকেরা পুলিশের সামনে লাজুকে আক্রমণ করতে যাচ্ছে। লাজু তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ল। মায়ার মনের ভেতরে থাকা মনুষ্যত্ব এবার জেগে উঠল। সে তার নিজের টিমের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ল এবং পুলিশের কাছে স্বীকারোক্তি দিল যে তার বাবা তাকে ভুল বুঝিয়ে এই পথে নামিয়েছে। আইনি লড়াইয়ের মোড় ঘুরে গেল। মায়ার জমানো সব প্রমাণ এবার লাজুর পক্ষে চলে এলো। আদালত সেই কর্পোরেট সংস্থাকে কালো তালিকাভুক্ত করল এবং গ্রামটিকে একটি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করল। মায়া তার ভুল বুঝতে পেরে লাজুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল। লাজু তাকে ফিরিয়ে দিল না, বরং মায়ার সেই প্রখর মেধা যেন গ্রামের তরুণদের আইনি সহায়তায় কাজে লাগে সেই দায়িত্ব দিল। কয়েক মাস পর যখন আবার ভোরের আলো ফুটল, তখন দেখা গেল লাজু, সুদেব, অনুভব আর মায়া মিলে হাসপাতালের ছাদে এক নতুন পতাকা উত্তোলন করছে, যা হলো একতা আর ভালোবাসার প্রতীক। আশা এখন বড় হয়ে মেডিকেল কলেজের শেষ বর্ষে পড়ছে। সে ফিরে এসে দেখল তার মা শুধু একটি গ্রাম নয়, বরং একটি আদর্শ বিশ্ব তৈরি করেছে, যেখানে শত্রুকেও আপন করে নেওয়ার সাহস রাখা হয়। কমলা দেবীর সেই বটবৃক্ষ আজ আরও বিশাল হয়েছে। তার নিচে বসে লাজু আর সুদেব যখন সূর্যাস্ত দেখছিল, তখন তারা অনুভব করল যে জীবন আসলে এক বৃত্তের মতো, যেখানে ঘৃণা দিয়ে শুরু হলেও শেষটা ভালোবাসাতেই হতে হয়। এবং এই কাহিনী যুগের পর যুগ অমর হয়ে থাকবে, কারণ এটি কোনো নির্দিষ্ট মানুষের গল্প নয়, বরং এটি হলো মন্দের বিরুদ্ধে ভালোর ধ্রুব সত্যের জয়গান, যা পৃথিবীর প্রতিটি কোণে শান্তি আর আশার বীজ বপন করে যাবে অনন্তকাল ধরে। এভাবেই লাজু আর সুদেবের সংসার হয়ে উঠল এক বিশাল মানব পরিবার, যা কোনোদিন ভাঙবে না, বরং প্রতিদিন নতুন এক ভোরের আলোয় উদ্ভাসিত হবে, যা পুরো পৃথিবীকে শিখিয়ে দেবে যে ভালোবাসাই শেষ কথা এবং ভালোবাসাই একমাত্র পথ, যা অন্ধকারের বুক চিরে আলোর দিশা দেখায় চিরদিন চিরকাল। ম করে ছড়িয়ে পড়ে ইতিহাসের প্রতিটি পাতায় পাতায়, এক চিরকালীন সত্যের প্রতিধ্বনি হয়ে, যা কখনো ম্লান হয় না, বরং সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে, ধ্রুব তারার মতো, যা দিশেহারা পথিককে পথ দেখায় এক নতুন পৃথিবীর দিকে, যেখানে শুধু শান্তি আর জয়ের জয়গান বাজে অবিরাম ধারায়, যা শেষ হয়েও শেষ হয় না, এক অমর কাব্যের মতো, যা লেখা হয় মানুষের হৃদয়ের রক্ত দিয়ে আর ভালোবাসার তুলি দিয়ে, চিরস্থায়ী এক অস্তিত্ব নিয়ে আকাশ ও মাটির মিলনে, এক অদ্ভুত মায়াবী জগতে, যা শুধু অনুভবের বিষয় আর অর্জনের বিষয়, যা চিরকাল অম্লীন হয়ে থাকবে মানুষের ইতিহাসে, এক নতুন আশার নাম হয়ে লাজু আর সুদেব। মায়ার আত্মসমর্পণের পর গ্রাম যখন এক নতুন জয়ের স্বাদে মাতোয়ারা, ঠিক তখনই প্রকৃতির এক অমোঘ নিয়ম যেন লাজু আর সুদেবের ধৈর্যের শেষ পরীক্ষা নিতে হাজির হল। গ্রামটি জাতীয় সম্পদ হিসাবে ঘোষিত হওয়ার পর সেখানে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করল। আর এই সুযোগে এক বহুজাতিক কোম্পানি মায়ার সেই পুরনো প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে ভিন্ন এক কৌশল অবলম্বন করল। তারা এবার সরাসরি গ্রামের জমি নয়, বরং গ্রামের মানুষের মন জেতার লড়াইয়ে নামল। তারা ঘোষণা করল যে এই গ্রামে একটি বিশাল আধুনিক প্রমোত্তরী কেন্দ্র এবং বিলাসবহুল রিসর্ট তৈরি করা হবে, যা গ্রামের হাজার হাজার মানুষের কর্মসংস্থান করবে। সুদেব যখন দেখল যে গ্রামের বেকার যুবকেরা এই চাকচিক্যের মোহে পড়ে লাজুর তৈরি করা কৃষি গবেষণাগার ছাড়তে শুরু করেছে, তখন সে প্রথমবার খুব একা বোধ করল। লাজু দেখল যে আধুনিকতার নামে গ্রামের সেই শান্ত পরিবেশ আর শুদ্ধ বাতাস ধীরে ধীরে যান্ত্রিক হয়ে উঠছে। মায়া এখন লাজুর ডান হাত হয়ে কাজ করছে। সে তার আইনি বুদ্ধি দিয়ে দেখল যে এবার আর জোর করে কিছু করা হচ্ছে না, বরং গ্রামের মানুষের সম্মতি নিয়েই এই পরিবর্তন আনা হচ্ছে। লাজু বুঝল যে বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের লোভ অনেক বেশি ভয়ঙ্কর। অনুভব যখন জানাল যে রিসর্ট তৈরির জন্য মাটির গভীরে যে খনন কার্য চলছে, তাতে গ্রামের প্রাচীন জলস্তর নিচে নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে এক ভয়াবহ খরা দেখা দিতে পারে, তখন লাজু আর স্থির থাকতে পারল না। সে নিজে গিয়ে সেই কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইল, কিন্তু তারা লাজুকে সম্মানের সাথে প্রত্যাখ্যান করল, এই বলে যে গ্রামের পঞ্চায়েত ইতিমধ্যেই তাদের অনুমতি দিয়ে দিয়েছে। সুদেব যখন পঞ্চায়েত প্রধানের কাছে গেল, সে দেখল যে সেই সৎ মানুষটি আজ দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে আর লাজুর দিকে তাকাতে লজ্জা পাচ্ছে।
লাজু বুঝতে পারল যে দুর্নীতির এই জাল অনেক গভীরে ছড়িয়ে গেছে। এরই মাঝে একদিন রাতে প্রবল বৃষ্টি শুরু হল, যা কয়েক দশকের রেকর্ড ভেঙে দিল। সেই আধুনিক খনন কার্যের ফলে মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় পাহাড়ের দিক থেকে এক বিশাল ধস নামতে শুরু করল, যা আগে এই গ্রামে কখনো হয়নি। গ্রামের নিচু এলাকা, যেখানে সেই নতুন রিসর্টের কাজ চলছিল, সেখানে জল জমতে শুরু করল এবং মুহূর্তের মধ্যে এক প্রলয়ঙ্করী বন্যা আর ধসের কবলে পড়ল গ্রামটি। সুদেব আর অনুভব যখন মানুষকে বাঁচাতে বেরোল, তারা দেখল যে সেই বিলাসবহুল রিসর্ট, যা নিয়ে গ্রামবাসীরা গর্ব করছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। লাজু হাসপাতালের কন্ট্রোল রুমে বসে নির্দেশ দিতে লাগল এবং সবাইকে উঁচু স্থানে সরে যেতে বলল। কিন্তু সবচেয়ে বড় বিপদ ঘটল যখন খবর এলো যে গ্রামের ছোট ছোট শিশুরা, যারা সেই বৃষ্টির দিনে নতুন তৈরি হওয়া পার্কে খেলতে গিয়েছিল, তারা আটকা পড়েছে। লাজু নিজের প্রাণের মায়া ত্যাগ করে নৌকায় করে উদ্ধার কাজে নামল। সুদেব তাকে বারবার নিষেধ করল, কিন্তু লাজু বলল যে মা তার সন্তানদের বিপদে ফেলে ঘরে বসে থাকতে পারে না। উদ্ধার কাজের সময় লাজু দেখল যে সেই পঞ্চায়েত প্রধানের পরিবারও জলের তলায় আটকে আছে। লাজু বিন্দুমাত্র দ্বিধা না করে তাদের আগে উদ্ধার করল, যা দেখে সেই মানুষটি অনুশোচনায় ভেঙে পড়ল। জলের তোড় যখন বাড়তে লাগল, তখন লাজু দেখল যে একটি ছোট ছেলে স্রোতে ভেসে যাচ্ছে। তাকে বাঁচাতে গিয়ে লাজু নিজেই গভীর জলে তলিয়ে গেল। সুদেব হাহাকার করে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল লাজুকে বাঁচাতে। অন্ধকার আর বৃষ্টির সেই বিভীষিকাময় রাতে যখন সারা গ্রাম লাজু আর সুদেবের জন্য প্রার্থনা করছিল, তখন মেরাকেলের মতো মায়া আর অনুভব একদল উদ্ধারকারী নিয়ে তাদের খুঁজে পেল। লাজু যখন জ্ঞান ফিরল, সে দেখল সে হাসপাতালের সেই বিছানায় শুয়ে আছে, যেখানে সে একদিন বনলতাকে সেবা করেছিল। তার চারদিকে পুরো গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে, যারা কয়েকদিন আগেই লাজুর বিরুদ্ধে কথা বলছিল। তারা সবাই আজ নতজানু হয়ে ক্ষমা চাইছে। লাজু ক্ষীণ কণ্ঠে শুধু বলল যে মাটির সাথে বেইমানি করলে মাটি কাউকে ক্ষমা করে না। বন্যার জল নেমে যাওয়ার পর গ্রাম যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন সেই কোম্পানি তাদের দায়বদ্ধতা অস্বীকার করে পাততাড়ি গুটিয়ে পালিয়ে গেল। গ্রামবাসীরা বুঝল যে লাজুই ছিল তাদের একমাত্র ধ্রুবতারা। সুদেব এবার সিদ্ধান্ত নিল যে তারা আর বাইরের কারও ওপর নির্ভর করবে না। তারা নিজেরা মিলে গ্রামটিকে আবার নতুন করে গড়ে তুলবে। মায়া তার সমস্ত পৈতৃক সম্পত্তি একটি ট্রাস্টের নামে দান করে দিল, যা দিয়ে গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের ঘর বানিয়ে দেওয়া হল। অনুভব আর আশা মিলে একটি নতুন জল ব্যবস্থাপনা প্রকল্প তৈরি করল, যাতে ভবিষ্যতে খরা বা ধস না হয়। কমলা দেবীর সেই বটবৃক্ষটি আশ্চর্যভাবে সেই ধসেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যা দেখে মানুষ বিশ্বাস ফিরে পেল যে সততার শিকড় অনেক গভীরে থাকে। কয়েক বছর পর যখন বড় বড় পুরস্কার নিতে লাজুকে শহরে ডাকা হলো, সে সব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলল যে তার আসল পুরস্কার হল তার গ্রামের মানুষের হাসি। লাজু আর সুদেব যখন আবার সেই নদীর পাড়ে গিয়ে বসল, যেখানে এখন জলের কলকল শব্দ আর পাখির ডাক ছাড়া আর কোনো যান্ত্রিক আওয়াজ নেই, তখন তারা অনুভব করল যে তাদের ভালোবাসা আজ এক মহিরুহে পরিণত হয়েছে, যার ছায়ায় শুধু এই গ্রাম নয়, বরং পুরো পৃথিবী একদিন শান্তির সন্ধান পাবে। আশা এখন ডক্টরেট শেষ করে ফিরে এসেছে এবং সে ঘোষণা করল যে সে এই গ্রামকে বিশ্বের প্রথম সম্পূর্ণ পরিবেশবান্ধব মডেল গ্রামে পরিণত করবে। লাজু সুদেবের হাতের ওপর হাত রেখে বলল যে আমাদের এই পথ চলা এখন আগামীর প্রজন্মকে আলো দেখাবে, ধ্রুবতারার মতো, যা কখনো অস্ত যাবে না, এবং ভালোবাসাই হবে সেই একমাত্র ভাষা যা সব দেওয়াল ভেঙে দেবে। আর এভাবেই লাজু আর সুদেবের অমর প্রেমের কাহিনী ইতিহাসের গণ্ডি পেরিয়ে এক জীবন্ত লিঙ্গজনিতে পরিণত হল, যা প্রতিটি মানুষের মনে এই বিশ্বাস জাগিয়ে রাখবে যে সততা, সাহস আর ভালোবাসার জয় অনিবার্য, এবং প্রতিটি অন্ধকারের পরেই এক নতুন ভোরের সূর্য অপেক্ষা করে, যা পৃথিবীকে নতুন করে সাজিয়ে তোলে এক স্বর্গীয় শান্তিতে, যা যুগ যুগ ধরে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে এক নতুন পৃথিবীর জয়গান হয়ে অনন্তকাল ধরে।